শুরুতেই আমার পরিচয় দিয়ে নেই। আমার নাম প্রিন্স আহমেদ সুজন। বাবা মায়ের একমাত্র সন্তান। আমার আগে পিছে কেউ নেই। তো আমার বাবা একজন বিজনেসম্যান আর মা হলো গৃহিণী। এখন গল্পে ফেরা যাক। আমার মায়ের পরে আমি যদি কোনো নারীকে ভালোবেসে থাকি, সেই নারীটা হলো আমার চাচাতো বোন। কিন্তু সে আমাকে দেখতেই পারে না। সে আমাকে দেখলেই যেন নাক ছিটকায়। এর কারণ আমি নিজেও জানি না। আমি দেখতে যে খারাপ তা কিন্তু নয়। যেমন নায়ক নায়িকারা হয়, আমিও তাদের মতোই হ্যান্ডসাম সুদর্শন একজন পুরুষ। আর আমার চাচাতো বোন দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর, কিন্তু একদম ঘাওড়ার ঘাওড়া। কথায় কথায় শুধু ঘাওড়ামি করে। যেমন ধরেন, যদি কেউ ডানে যেতে বলে তো বামে যাবে, আর বামে যেতে বলে ও ডানে যাবে। এটাই হলো ওর ঘাওড়ামির লক্ষণ। আমার চাচাতো বোনের নাম হলো মায়া। তার নামে যেমন মায়া আছে, তার চেহারাতেও অনেক মায়া। আর আমি তো ওই মায়ার মায়াতেই পড়ে গিয়েছি। আমি এখনও আমার চাচাতো বোনকে বলিনি যে আমি তাকে ভালোবাসি, কেননা ভয় হয়, যে পরিমাণ রাগী আর বদমেজাজি। আমার আব্বু আর মায়ার আব্বু একই বিজনেস দেখাশোনা করে, আর আমরা সবাই একই বাসাতে থাকি। আমরা জয়েন্ট ফ্যামিলি। অনেক তো পরিচয় দিলাম, এবার গল্পের মূল কাহিনীতে আসি। সকালে ফ্রেশ হয়ে নাস্তা করার জন্য টেবিলে গেলাম। ওখানে গিয়ে দেখলাম ওখানে সবাই বসে আছে, শুধু মায়া আপু ছাড়া। তখন চাচা আমাকে বলল, সুজন বাবা, চা তো তোর মায়া আপুকে ডেকে নিয়ে আয় তো। চাচা, এইটা তুমি কি বলছো? তোমার মেয়ে তো আমাকে সহ্য করতেই পারে না। সহ্য করতে পারে না তো কি হয়েছে? সারা জীবন তো তোকেই সহ্য করতে হবে। তো ওকে এখন থেকেই অভ্যস্ত হতে হবে। সারা জীবন আমাকে সহ্য করতে হবে মানে? তুমি কি বোঝাতে চাচ্ছ? তোমার মেয়েকে কি তুমি বিয়ে দেবে না? আরে সেটা তো না ভাবলেও চলবে। আর তোকে যেটা বলেছি সেটা কর। ঠিক আছে চাচা। তখন আমি চাচার কথা মতো মায়াপুর দরজায় নক করলাম। তারপর মায়াপু বলল, কে? দরজায় টোকা দিচ্ছে কে? তখন আমি বললাম, মায়াপু, আমি সুজন। আর চাচা আমাকে পাঠালো তোমাকে নিচে খাবার খাওয়ার জন্য ডাকতে। তোকে একবার বলছি না আমার রুমের সামনেও কখনো আসবি না তুই? তারপরেও কেন বারবার নির্লজ্জের মতো আমার রুমের সামনে আসিস? দেখেন আপু, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ, ভদ্রভাবে কথা বলেন। আমি তো আপনার মতো অভদ্র আর ঘাওড়া না যে বড়দের কথা অমান্য করব। তাই তো চাচার কথা ফেলতে না পেরে আপনার মতো অভদ্র আর ঘাওড়া মেয়েকে ঢাকতে এসেছিলাম। আর এটাই আমার বড় ভুল হয়ে গেছে। কি বললি তুই? তোর সাহস তো কম না, তুই আমাকে অভদ্র আর ঘাওড়া বলছিস? তোকে তো আমি... অভদ্র আর ঘাওড়াকে ঘাওড়া বললেই দোষ। বাড়ির প্রত্যেকটা লোকই তো আপনাকে ঘাওড়া আর অভদ্র বলে। এটা নতুন কি? আপনি যা তাই তো সবাই বলে। আর আমি বললেই বা দোষ কোথায়? দেখ, অনেক বলেছিস। আর একটা কথা যেন আমি না শুনি তোর মুখ থেকে। আর আজকের পর থেকে আমার সাথে একটা কথা বলতেও আসবি না। আর এই মুখও যেন আমি আর না দেখি। এক বাড়িতে যেহেতু থাকি, আমার মুখ আপনাকে দেখতেই হবে, এতে আপনি চান বা না চান। আর আপনার যদি এতে এতই সমস্যা থাকে, তাহলে আপনি বাড়ি থেকে চলে যেতে পারেন, কারণ আমি তো আর এ বাসা থেকে যাচ্ছি না। বাসা থেকে যাবি না, তাই না? ঠিক আছে, তুই বাসায় থাকিস, কি করে সেটা আমিও দেখে নিব। হ্যাঁ, আমিও দেখব আপনি কি করতে পারেন আর না পারেন। এটা বলে আমি ওখান থেকে চলে আসলাম আর খাবার টেবিলে বসে পড়লাম। তখন চাচা আমাকে জিজ্ঞেস করলো, কিরে, তোর মায়া আপুকে নিয়ে আসলি না? চাচা, তোমাকে কতবার করে বলেছি যে আমাকে মায়াপুর ব্যাপারে কোনো কিছুতেই যেন না পাঠাও। তুমি তো জানোই মায়াপু আমাকে সহ্য করতেই পারে না। আর সহ্য করবে বা কী করে? সকলে তো শুধু আমাকেই ভালোবাসো। আর এটা যেন আমার জন্য কাল হয়ে গেছে। আর এজন্যই মায়াপু আমাকে দেখতেই পায় না। বলি, তোমরা কি আমাকে না ভালোবেসে হয় না? মায়াপুকেও তো একটু ভালোবাসতে পারো, তাই না? আমি কথাগুলো চাচাকে বলছিলাম। তখন পাশ থেকে মায়াপু বলল, তোকে এত বড় বড় কথা বলতে হবে না। আর আমার কারো ভালোবাসা লাগবেও না, কারো ভালোবাসা আমি চাই না। আমি তো এভাবেই মেয়ে না, আমাকে তো রাস্তা থেকে কুড়িয়ে নিয়ে এসেছে। তখন পাশ থেকে আমার আব্বু আর আম্মু বলল, কে বলেছে মা তোমাকে কেউ ভালোবাসে না? আমি কি তোমাকে ভালোবাসি না? হ্যাঁ চাচি, এই বাড়িতে যদি কেউ একমাত্র আমাকে ভালোবেসে থাকে সেটা হলো তুমি। তাই তো আমি তোমার কোনো কথাই ফেলতে পারি না। তখন পাশ থেকে আমার আব্বু মায়া আপুকে বলল, কি বললি মায়া? এই বাড়িতে কি তোকে শুধু তোর চাচি ভালোবাসে, আমি ভালোবাসি না? হ্যাঁ বড় আব্বু, তুমি আমাকে অনেক ভালোবাসো, কিন্তু আমার মা বাবাই আমাকে দেখতে পারে না। দেখো না সবসময় আমার সাথে কেমন করে। এমন করবো না মানে? তোর মতো ঘাওড়ার সাথে তো আমার কথা বলতে ইচ্ছে করে না।
দেখেছো বড় আব্বু, তোমার ভাই আমার সাথে কেমন ব্যবহার করছে? দেখ রাসেল, তোকে ভালোই ভালোই বলছি, আমার মেয়ের সাথে সব সময় এমন খারাপ ব্যবহার করবি না, আর এসব আজে বাজে নাম ব্যবহার করবে না। আমার বড় আব্বুর নাম রাসেল, রাসেল চৌধুরী। তখন আমার বড় আব্বু বলল, তুমি আর ভাবি তো ওকে লাইক দিয়ে দিয়ে মাথায় ধরে ফেলেছো, না হলে এমন ঘাওড়া আর রাগী হতো না, বদরাগী কোথাকার। তখন আমার আব্বু চাচাকে ধমক দিয়ে বলল, দেখ রাসেল, আরেকবার যদি আমার ভাতিজিকে এই সমস্ত আজে বাজে নাম ধরে ডাকিস বা বকা দিস, তাহলে কিন্তু এক থাপ্পড় দিয়ে তোর সবগুলো দাঁত ফেলে দিব। এই কথা শুনে মায়া খিলখিল করে হেসে দিল। আর চাচাও আব্বুর সাথে আর কথা বাড়ালো না, কেননা আব্বুর যে রাগ, থাপ্পড় মেরে দিতেও পারে। তাই মান সম্মান বাঁচানোর ভয়ে আর কিছু বলল না। তখন খাওয়া দাওয়া শেষ করার পর চাচা আমাকে বলল, সুজন, তোর মায়া আপুকে নিয়ে তুই ভার্সিটিতে চলে যা। তখন আমি বললাম, কেন চাচা, মায়াপু তো একা একাই যেতে পারে, আমাকে কেন লাগবে? তখন মায়াপু বলল, সুজন তো ঠিক কথাই বলেছে। আমি কি এখনো ছোট আছি নাকি যে ওর সাথে আমার ভার্সিটিতে যেতে হবে? সেটা তোকে বলতে পারিনি, আমি যেটা বলেছি সেটাই হবে। চাচা এই কথা বলার পর আমি আর একটা কথা বললাম না, কেননা চাচার সাথে কথা বলে আমি পেরে উঠবো না। তাই আমিও চাচার কথা মতো বাধ্য ছেলের মতো নেয় আপুকে নিয়ে ভার্সিটির দিকে রওনা হতে লাগলাম। আর মায়া মনে মনে বলছে, আব্বুর হাব ভাব আমার কেন জানি ভালো ঠিকছে না। আমাকে কেন সুজনের সাথে যেতে বললো? আমি কি এখনো ছোট আছি নাকি যে সুজনের সাথে যেতে হবে? আর আব্বু কেন বোঝে না যে সুজনকে আমার সহ্য হয় না? তারপর আব্বু বারবার কেন জোর করে, আমি এটাই বুঝতে পারি না। তখন আমি বললাম, মায়াপু, আপনি মনে মনে এত কি বিড়বিড় করছেন? তখন মায়াপু বলল, আমি মনে মনে যেই বিড়বিড় করি না কেন সেটা তোর জানতে হবে না। তুই তোর মতো হাঁট আর আমাকে আমার মতো হাঁটতে দে। আর তোকে একটা কথা বলে রাখি, তুই ভালো করে জানিস আমি তোকে সহ্য করতে পারি না। এটা কি তুই বুঝিস না? বাবা বললো আর তুই তাতে রাজি হয়ে গেলি। আপু, আপনি খুব ভালো করে জানেন আমি বড়দেরকে সম্মান করি, আর বড়রা আমাকে যা বলে আমি তাই করি। সেটা আপনার ভালো লাগুক আর না লাগুক, সেটা আমার দেখার বিষয় না। আর আপনাকে একটা কথা বলি, আমি আপনার কি এমন ক্ষতি করেছি যে আপনি সবসময় আমার সাথে এমন বাজে ব্যবহার করেন? তুই আমার কি ক্ষতি করেছিস আর কি না করেছিস সেটা আমার দেখার বিষয় না। একটা কথাই বলতে গেলে তোকে আমার সহ্য হয় না। আপু, আপনি কিন্তু এখন বেশি বেশি করে ফেলছেন। আমি কিন্তু আপনাকে বলিনি যে আমাকে সহ্য করুন, আর আমি আপনার জামাই না যে আমাকে আপনার সহ্য করতেই হবে। আপনি তো চাচাকে বললেই হতো যে আমার সাথে যাবেন না, তাহলেই তো হয়। আমার সাথে কেন এত বাজে বিহেভ করেন? একটা কথা মনে রাখবেন আপু, মানুষের মন থেকে যখন কাছে কেউ উঠে যায় তখন আর হাজার ধরে রাখার চেষ্টা করলেও সে মানুষটা আর তাকে প্রায়োরিটি দেয় না। আর আপনি তো ক্রমশই আমার মন থেকে উঠে যাচ্ছেন। একটা কথা মাথায় রাখবেন, আমিও মানুষ, আমারও কিন্তু মন বলতে একটা জিনিস আছে। বারবার আমাকে ছোট করবেন না, হিতে দেখবেন বিপরীত হয়ে না যায়, তখন কিন্তু আমাকে হাজার চাইলেও আপনি পাবেন না, এটা মাথায় রাখবেন। খুব জ্ঞান দেয়া শিখে গেছিস তাই না? তোর কথায় আমার যায় আসে না। তুই আমাকে কিছুক্ষণ জড়িয়ে ধরে থাকবি, তাতে আমার জন্য ভালো আর তোর জন্য ভালো। আপনার সাথে কথা বলে আমার ভুল হয়ে গেছে। আর চলেন, আপনাকে ভার্সিটি দিয়ে আবার আমাকে ভার্সিটি যেতে হবে। তারপর মায়াপুকে তার ভার্সিটিতে দিয়ে আমি আমার ভার্সিটিতে চলে আসলাম। রোজ রোজ মায়াপুর এই টর্চার আমার একদম ভালো লাগে না। শুধুমাত্র চাচার কথা রাখার জন্য আমি মায়াপুর সাথে কথা বলি, না হলে কখনো কথাই বলতাম না। আর চাচাই বা কেমন, সে কি বোঝে না যে তার মেয়ে আমাকে সহ্য করতেই পারে না? তারপরে কেন জানি চাচা বারবার আমার সাথে এমন করে। এগুলো ভাবতে ভাবতে কলেজে চলে আসলাম। কলেজে আসতেই আমার প্রিয় দুই বন্ধু রায়হান আর নিলয়ের সাথে দেখা। তখন রায়হান আর নিলয় আমাকে বলল, কিরে মামা, কি খবর তোর? আর মায়াপুর সাথে তোর কেমন কি চলছে রে? রোজ রোজ দেখি মায়া বকে ভার্সিটিতে নামিয়ে দিয়ে আসিস, কিরে সামথিং সামথিং নাকি? সামথিং সামথিং এর মায়েরে বাপ, ও তো আমাকে সহ্য করতেই পারে না। আরে শালা, দেখবি একদিন সব ঠিক হয়ে যাবে, আর তখন মায়াপুর তোকে অনেক ভালোবাসবে। আর তোরের মতো ছেলেকে ভালো না বেসে মায়া যাবে কোথায়? ভালোবাসবে না চাই, ও তো আমাকে সহ্য করতে পারে না। সব সময় আমার সাথে শুধু বাজে ব্যবহার করে। একদিন দেখিস আমি এসব কিছু ছেড়ে অনেক দূরে চলে যাব। আমার আর এসব নিতে ভালো লাগছে না। শুধুমাত্র ওকে ভালোবাসি বিদায় এগুলো সহ্য করে যায়। একটা কথা মনে রাখিস, আমিও কিন্তু মানুষ, আমারও কিন্তু মন আছে। কোনো একদিন দেখবি এগুলো আর সহ্য করতে না পেরে আমি ওর থেকে অনেক দূরে কোথাও চলে যাব।
তখনও আমাকে হাজার চাইলো, আমি আর ওকে আমার করে নেব না। আরে মামা, এত রাগিস কেন? ভালোবাসার মানুষ একটু কষ্ট দিলেও সেটা অনেক ভালো লাগারই বিষয়। কেননা এভাবে কষ্ট দিতে দিতে দেখবি কখন যে তোকে ভালোবেসে ফেলেছে সেটা ঠিক বুঝতেই পারবি না। ধৈর্য ধরে থাক মামা, আস্তে আস্তে দেখবি সব ঠিক হয়ে গেছে। একটা কথা তো জানিস, ধৈর্য ধরলে নেয়া ফলে। আর আল্লাহ তাআলা কিন্তু ধৈর্যশীল ব্যক্তিকেই বেশি পছন্দ করে। কস কি মামা, তুই দেখছি ভালো হয়ে গেছিস, এটা কি আমাদের মানতে হবে? খিরে নিলয়, কি বলিস? রায়হান কেমন যেন দিন দিন চেঞ্জ হয়ে যাচ্ছে, কাহিনী কি বলতো রায়হান? তখন নিলয় বলল, আমি তো সেটাই দেখছি, যে শালা কিনা পেলে বয় ছিল, আর সেই শালাই কিনা আজ আমাদের জ্ঞান দিয়েছে। কি রে রায়হান, তুই কি আবার কাউকে ভালোবাসিস নাকি? ধুর শালা, তোরা আমাকে এভাবে বলতে পারলি? যা, তোদের সাথে কথাই বলবো না। থাক মামা, তোকে আর এত সেন্টি খেতে হবে না। আমরা বুঝতে পেরেছি তুই অনেক ভালো হয়ে গেছিস। তবে মামা, এর পেছনে কাহিনীটা কি সেটা বল। আসলে সত্যি কথা বলতে, তুই যেহেতু ধরেই ফেলেছিস তাহলে বলছি। আসলে আমাদের ক্লাসে যে রুমা আছে না, ওকে আমি ভালোবেসে ফেলেছি। আর তাই তো এখন আমি চাইছি এই প্লে বয়গিরি ছেড়ে ভালো হওয়ার জন্য। কি বলিস, কাজটা কি আমি ঠিক করিনি? আব্বে শালা, তাই নাকি? তাই তো বলি, তোমার কথাবার্তা চেঞ্জ হলো কি করে? আর তুই তাহলে মানছিস যে তুই প্লে বয় ছিলি? যাক, অবশেষে আমার প্লে বয় বন্ধুটাও ভালো হয়ে যাচ্ছে। আচ্ছা, যাই হোক, তুই কি রোমাকে বলেছিস যে তুই রোমাকে ভালোবাসিস? হ্যাঁ রে বন্ধু, আমি মানছি যে আমি প্লে বয় ছিলাম। বাট আমি তো তাদের সাথে প্রেম করতাম যারা প্লে গার্লস ছিল। আর আমি তো শুধু তাদের সাথে কথাই বলতাম। বাজে রিলেশানও তো আর যায়নি, তাই না? আর না, আমি রুমাকে কিছু বলিনি, শুধু ওকে একতরফা ভালোবাসি। আর একমাত্র তুই পারিস তোমাকে ম্যানেজ করে দিতে। আরে শালা, আমি যদি আহ, রোমাকে তোর কথা বলি তাহলে তো আমাকে জুতা খুলে মোচা দিয়ে মারবে। আর রোমাও তো জানে যে তুই প্লে বয়, তাহলে এখন রোমাকে ম্যানেজ করবো কি করে? কি বারবার শুধু প্লে বয় বলছিস? এখন কি আমি প্লে বয় হয়ে আছি নাকি রে? তুই কি বুঝতেই পারছি না যে আমি ভালো হয়ে গেছি? আরে মামা, রাগিস কেন? হ্যাঁ, আমরা তো বুঝতে পেরেছি যে তুই ভালো হয়ে গেছিস। কি বলিস নিলয়? তখন নিলয় বলল, সেটাই তো দেখি। আর সুজন, তুই দেখ রুমাকে পাঠিয়ে দিতে পারিস কিনা। যদি পটাতে পারিস তাহলে তো ভালোই হয়। তুইও এমন কথা বলছিস? এইটাও আমার শুনতে হলো। নিলয় আমার প্রকৃত বন্ধু, ও আমার মনের কথাটা বুঝতে পেরেছে। থ্যাঙ্কস রে দোস্ত। তোকে আর ধন্যবাদ দিতে হবে না। নিলয় যেহেতু তোর ভালো বন্ধু, তাহলে নিলয়কে বল, আমাকে কেন বলছিস? আমি তাহলে এসব কিছুই পারবো না। তখন নিলয় আমাকে বলল, আরে সুজন, তুই এমন করছিস কেন ছেলেটার সাথে? ছেলেটা ভালো হতে যাচ্ছে, আর আমাদেরও তো উচিত ওকে সাহায্য করা, তাই না? কিরে নিলয়, তোর কথার টোন কেমন জানি পাল্টে যাচ্ছে। আমার তো মনে হচ্ছে ডাল মে কুছ কালা হ্যায়। কাহিনীটা কি সেটা বলতো। আসলে সত্যি কথা বলতে কি রে নিলয়, বলে দেব? তখন নিলয় রায়হানকে ইশারা করলো, বলিস না। তখন আমি রায়হানকে বললাম, তোরা যদি ভালোই ভালোই সত্যি কথা না বলিস তাহলে আমি তোদের আশেপাশেও নেই। কাহিনীটা কি হয়েছে সেটা ভালোই ভালোই বল। তখন রায়হান আমাকে বলল, আসলে সত্যি কথা বলতে কি রে নিলয়, বলে দেব? আসলে বন্ধু, রোমার যে বান্ধবীটা আছে নাকি যেন নাম, ও হ্যাঁ মনে পড়েছে, নীলা। আসলে সত্যি কথা বলতে নিলয় নীলাকে ভালোবেসে ফেলেছে। আর তাই তো আমি যা বলছি নিলয় তাই বলেছে। তাই তো বলি, দুই বন্ধু এভাবে আমাকে যেতে ধরেছিস কেন? আচ্ছা ঠিক আছে, আমি রুমার সাথে কথা বলবো নি। এবার তোরা খুশি তো? তখন নিলয় আর রায়হান আমাকে জড়িয়ে ধরলো। তখন আমি ওদেরকে বললাম, শালা, তোরা কি গেও হয়ে গেছিস? ধরতে হলে ওদেরকে ধর, আমাকে কেন ধরছিস শালা? তখন রায়হান বলল, আরে বন্ধু, রাগিস কেন? তুই আমাদের বন্ধু না? আমরা কি তোকে জড়িয়ে ধরতে পারি না? আর তোকে আগে বেগে জড়িয়ে ধরেছি, তাই বলে তুই আমাদের এমনভাবে অপমান করবি? তা মোটেও কাজটা ঠিক করলি না। পড়ে আমার সেন্টি করে হয়েছে হয়েছে, তোদের আর সেন্টি খেতে হবে না। আমি তোদেরকে মজা করে বলেছি। আর এখন চল, ক্লাসের সময় হয়ে গিয়েছে। আর টিটা যেন রেডি রাখিস, না হলে কিন্তু আমি তোদের কোনো কাজই করে দেব না। আচ্ছা ঠিক আছে বন্ধু, ওইটা নিয়ে তোকে চিন্তা করতে হবে না। ওইটা তুই ঠিক সময় মতো পেয়ে যাবি। এখন শুধু আমাদের লাইনটা ক্লিয়ার করে দে, তাহলেই হবে। আচ্ছা ঠিক আছে, তোরা এত করে যেহেতু বলছিস তাহলে তোদের লাইনটা আমি ক্লিয়ার করে দেব। আর এখন চল, অনেক দেরি হয়ে যাচ্ছে, ক্লাসেও তো যেতে হবে তাই না?
তারপর আমি, নিলয় আর রায়হান ক্লাসের দিকে অগ্রসর হলাম। তারপর যথারীতি সবগুলো ক্লাস শেষ করে বের হওয়ার আগে রোমা আর নীলাকে বললাম আমার সাথে যেন দেখা করে। তারপর ওরা যথারীতি ছুটি হওয়ার পর আমার সাথে দেখা করলো। আমি ওদের একটু সাইডে আসতে বললাম। আমার কথা মতো ওরা আমার পিছু পিছু আসতে লাগলো। তারপর দেখতে পেলাম কলেজের পেছনে যে ফাঁকা জায়গাটা আছে ওখানে কেউ নেই। আর আমি আগেই রায়হানা নিলয়কে গেটের সামনে আমার জন্য অপেক্ষা করতে বলেছিলাম, আর ওরা আমার জন্য গেটের সামনে অপেক্ষা করছে। আর এদিকে নীলা আর রোমা আমাকে বলল, কি রে সুজন, আমাকে আর নীলাকে কেন এখানে ডেকেছিস বল? আরে বলছি এত তারা কিসে? হ্যাঁ, মনে হচ্ছে বাসায় জামাই রেখে এসেছিস যে দেরি করলে সমস্যা হবে। ওই শালা, আমরা বিয়ে করলাম কবে যে আমাদের জামাই আমাদের জন্য অপেক্ষা করবে? কি বলবি তাড়াতাড়ি বল। জামাই হয় না ঠিক আছে, কিন্তু হতে আর কতক্ষণ। আর তোদের জন্য একটা অফার আছে। কথাটা তোরা কিভাবে নিবি সেটা আমি জানি না, বাট যাই করিস না কেন আমাকে কিন্তু কিছু বলতে পারবি না, প্রমিস কর। কি রে ভাই, কাহিনীতে কেমন যেন গন্ধ গন্ধ পাচ্ছি। কাহিনীটা কি সেটা তাড়াতাড়ি খুলে বল। আর যদি উল্টাপাল্টা কিছু বলেছিস তো তোর খবর আছে। আরে ভাই এত রাগও কেন? ওদের সাথে কথা বলতে বলতে খেয়াল করলাম রায়হানা নিলয় আমাদের সকল কথা একটু সাইডে দাঁড়িয়ে শুনছে, আর ভয়ে দুজন কাবাকাবি শুরু করে দিয়েছে। আসলে সত্যি কথা বলতে ছেলেরা যতই প্লে বয় আর স্মার্ট থাকুক না কেন, তার ভালোবাসার মানুষের কাছে নিতান্তই এক বাচ্চা। আর ছেলেরা যাকে মন প্রাণ দিয়ে ভালোবাসে সে যত বড়ই মহাপুরুষ হোক না কেন, তার ভালোবাসার মানুষের কাছে তার ভালোবাসার কথা বলতে হাঁটু কাঁপা শুরু করে দেয়। তখন আমি রোমাকে বললাম, আগে তোকেই বলে নি, দাঁড়া, তারপর নীলাকে বলছি। তখন রোমা বলল, ঠিক আছে, তাড়াতাড়ি বল। আর এত ভনিতা কিসের সেটাই তো বুঝতে পারছি না। আরে দাঁড়া ভাই, এত পাগল হচ্ছিস কেন? তারপর আমি রোমাকে বললাম, আসলে রোমা সত্যি কথা বলতে আমি তোকে যে জন্য ডেকেছি সেটা হলো আমার বন্ধু রায়হান আছে না, যাকে সবাই প্লে বয় নামে চেনে, ওই রায়হান তোকে অনেক ভালোবাসে। তখন রায়হান নিলয়কে বলছে, নীলয় দেখেছিস সুজন আমাকে রোমার কাছে কি পরিচয় দিল? ওকে আজকে মেরে ফেলবো, একদম তক্তা বানিয়ে ফেলবো। শালা কোথাকার, আমার নামে ভালো ভালো কথা বলবে তা না বলে আমার নামে বাজে কথা বলছে। আজকে ওর একদিন কি আমার যতদিন লাগে। কি বললি তুই? ওই প্লে বয়টা আমাকে ভালোবাসে? তোর কি মাথা ঠিক আছে? আর ও আমাকে ভালোবাসে তাতে কি হয়েছে? আমি তোকে ভালোবাসতে পারবো না? ও তো একটা প্লে বয়, ছ্যাঁচড়া। ওকে আমি কখনোই ভালোবাসতে পারবো না। আরে ধুর, আগে আমার কথাটা তো শুনবে। কথাটা হলো এই যে ও আগে প্লে বয় ছিল ঠিক আছে, কিন্তু তুই তো খুব ভালো করে জানিস ও প্লে বয় হলেও কারোর সাথে বাজে কাজ করেনি। আর ও শুধু ওদের সাথে টাইম পাস করেছে, জাস্ট এতটুকুই। আর ছেলেটা ভালো হতে চাইছে, তুই ওর সাথে মিশেই দেখ। দেখ না, যদি তোর ভালো না লাগে পরে না হয় না করে দিস। তখন রোমা বলল, আচ্ছা ঠিক আছে, সেটা না হয় বুঝলাম। ওকে একটু বাজে দেখি ও সত্যি আমাকে ভালোবাসে কিনা। আর তুই এক কাজ করিস, তুই রায়হানকে বলিস কালকে আমাকে প্রপোজ করতে। তারপর বাকিটা আমি ভেবে দেখব। রায়হান রোমার এমন কথা শুনে ও নিজেকে শান্ত রাখতে পারলো না, ওখান থেকে দৌড়ে এসে রোমাকে জড়িয়ে ধরলো, আর জড়িয়ে ধরে বলল, রোমা, আই রিয়েলি লাভ ইউ। আমি তোকে কথা দিচ্ছি, আমি তোকে অনেক ভালোবাসবো। আর আমি তোকে ছাড়া অন্য কোনো মেয়ের সাথে কথা বলবো না। আই লাভ ইউ সো মাচ। আমি তোকে সত্যি অনেক বেশি ভালোবাসি। রায়হানের এমন পাগলামি দেখে রোমা কি করবে বুঝতে পারছে না। তখনও আমাকে ইশারা করলো যে ও কি করবে। তখন আমি রোমাকে বললাম ওকে মেনে নে। তখন রোমা আমার ইশারাটা বুঝতে পেরে রায়হানকে জড়িয়ে ধরলো আর বলতে লাগলো, আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি যে তুই আমাকে অনেক ভালোবাসিস। আর হ্যাঁ, আমি তোকে একটা লাস্ট সুযোগ দিয়েছি। যদি আমাকে ছাড়া অন্য কোনো মেয়ের দিকে তাকাস আর অন্য কোনো মেয়ের সাথে কথা বলিস তাহলে তোর খবর আছে। তুই যা বলবি তাই আমি শুনবো। তোর সবগুলো কথা আমি অক্ষরে অক্ষরে পালন করব। আরে শালা, এই জায়গায় আমরাও কিন্তু আছি আর অনেক ডলাডলি করেছিস, এবার ছাড়। আর ডলাডলি করতে হলে অন্য জায়গায় গিয়ে কর, এখানে আমরা আছি, এটা ভুলে যাস না। তখন রোমা আমাকে বলল, ওই শালা, তুই চুপ বন্ধ কর। আমরা কি করছি না করছি এটা তোকে কে দেখতে বলেছে? হ্যাঁ হ্যাঁ বাবু, তুমি কি কথাই বলছো? শালায় আমাদের কাবাম্মে হাড্ডি হতে এসেছে। তোর যদি এতই সমস্যা হয় তাহলে তুই এখান থেকে যা।
ওরে শালা, তাই নাকি? হ্যাঁ, প্রেমিক পেয়ে এখন বন্ধুকেই ভুলে যাচ্ছিস? কথাটা মাথায় রাখলাম। আর আরেকটা কথা শুনে নে, আমি যেমন ভালোভাবে তোদের জোড়া লাগিয়ে দিয়েছি, আমি চাইলেই কিন্তু তোদের তেমনভাবেই ছাড়িয়ে দিতে পারবো। এটা কিন্তু তুই খুব ভালো করে জানিস। আমার এই ধমকি শুনে রায়হান বুঝতে পারে যে আমার সাথে লাগতে যাওয়াটা আর ভালো হবে না, তাই ও বলল, আরে বন্ধু রাগিস কেন, আমরা তো মজা করছিলাম। আচ্ছা তুই থাক, আমি আর রুমায় একটু ঘোরাঘুরি করে আসি। তোমাকে আর কিছু বলার নাই বন্ধু। তুমি যে প্রেমিকা পেয়ে আমাকে ভুলে গেছো সেটা আমি ঠিকই বুঝতে পেরেছি। সময় আমাদেরও আসবে, এটা মাথায় রেখো। তখন রায়হান আর রোমা ওখান থেকে পার্কে চলে গেল। আর তখন নীলা এসব কাহিনী দেখে আমাকে বলল, কি রে ভাই, এগুলো কি ছিল? একটু আগেও যে কিনা রুমা রায়হানকে সহ্য করতে পারতো না, আর সেই রুমাই কিনা রায়হানকে পেয়ে আমাদেরকে ভুলে গেল, এটাও দেখতে হলো আমাদের। আচ্ছা সবই বুঝলাম। আর সুজন, এখন বল আমাদের কি বলতে চাস? আমি ভাবতেছি তোকে কথাটা বলবো কি বলবো না, কেননা রায়হানের কাহিনীটা বলার পর আর দেখার পর আমি যেন পাথর হয়ে গেছি। আরে বাদ দে না ওসব, এখন বল আমাদের কি বলতে চাস, আর তাড়াতাড়ি বল, অনেক দেরি হয়ে যাচ্ছে, আমাকে আবার বাসায় যেতে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে শোন। আমার বন্ধু নীলয় আছে না? তখন নীলা বলে উঠল, তুই তো আবার কোনোভাবে এটা বোঝাতে চাচ্ছিস না যে নিলয় আমাকে ভালোবাসে? মাফ কর ভাই, আমি এসব কিছুতে জড়াতে চাই না। হ্যাঁ রে, আসলে সত্যি কথা বলতে নীলয় তোকে ভালোবাসে। আর আহ, নীলয়ের মতো ভালো ছেলে আর একটাও পাবি না, সেটা কিন্তু তুই খুব ভালো করে জানিস। একবার ভেবে দেখ না, ভেবে দেখলে ক্ষতি কোথায়? দেখ ভাই, তুই যতটুকু বলেছিস বাস, আর বলিস না। আর সত্যি কথা বলতে, আমার বাবা মা আমাকে যেখানে বিয়ে দেবে আমি সেখানেই বিয়ে করব। তুই নিলয়কে বলে দিস আমি সব প্রেম ভালোবাসায় জড়াতে পারবো না। আরও যদি চাই তাহলে আমার বাসায় বিয়ের জন্য প্রস্তাব পাঠাতে পারে। আমার বাসা থেকে যদি ওকে মেনে নেয় তাহলে আমি ওর কথাটা ভেবে দেখব। আশা করি বুঝতে পেরেছিস। আর থাক ভাই, আমি আর এ বিষয় নিয়ে কথা বলতে চাই না, আমি বাসায় গেলাম। নীলা আমার ওখান থেকে চলে যেতেই একটু সাইডে দেখতে পেল নীলয় বাচ্চাদের মতো কান্না করছে। আর এটা দেখে নীলার অনেক মায়া হলো, কিন্তু সে কিছুই করতে পারছে না, কারণ সে তার মা বাবাকে অনেক ভালোবাসে। আর তার মা বাবার বাইরে কোনো কিছুই সে করতে পারবে না। তার মা বাবা যা করবে সে সেটাই মেনে নেবে, তাই সে এই প্রেম ভালোবাসায় জড়াতে চাইছে না। তখন নীলা নিলয়কে বলল, দেখ নিলয়, বাচ্চাদের মতো কান্না করিস না। তুই যদি আমাকে সত্যিই ভালোবেসে থাকিস তাহলে আমার বাসায় বিয়ের প্রস্তাব পাঠা। আর আমার বাবা মাকে রাজি করা। আমার বাবা মা যদি রাজি হয় তাহলে আমার কোনো সমস্যা থাকবে না। আশা করি আমার কথাটা তুই বুঝতে পেরেছিস। আমার যে হাত পা বাঁধা, আমি চাইলেও কিছু করতে পারবো না। আমি যে আমার বাবা মাকে কখনো কষ্ট দিতে পারবো না। তুই আমার দিকটা একটু ভেবে দেখিস, আর পারলে আমাকে ক্ষমা করে দিস। আমি তোর কথাটা রাখতে পারলাম না। তখন নিলয় নীলাকে বলল, দেখ নীলা, তুই যেহেতু এটাই চাইছিস, আমি প্রতিষ্ঠিত হয়ে তোর বাবা মার কাছে তোর হাত আমি চাইতে যাব, কিন্তু তোর কথা দিতে হবে যে আমি প্রতিষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত তুই তোর বাবাকে ম্যানেজ করে রাখবি। ঠিক আছে, আমি তোর জন্য ওয়েট করব। এটা বলে নীলা ওখান থেকে চলে যায়। আর নিলয় অঝোর ধারায় কান্না করতে লাগে। তখন আমি নিলয়কে এভাবে কান্না করতে দেখে বললাম, আরে শালা, এভাবে বাচ্চাদের মতো কান্না করছিস কেন? নীলা তো তোকে একটা অপশন দিয়েছে, তাই না? হ্যাঁ বন্ধু, ঠিক কথা বলেছিস। আমার পারতেই হবে, যে করেই হোক আমার জন্য যে নীলা অপেক্ষা করে থাকবে, ওর জন্য হলেও আমাকে পারতে হবে। এই না হলো আমার বন্ধু? আচ্ছা ঠিক আছে, এখন চল বাসায় যাওয়া যাক। তারপর বিদায় দিয়ে মায়াপুর ভার্সিটির সামনে আসলাম। তখন আমি দেখতে পেলাম মায়াপু একটা ছেলের সাথে কথা বলতেছে। তখন আমি মায়াপুর সামনে গিয়ে জিজ্ঞেস করলাম, আপু, কাহিনী কি? এই ছেলেটাকে? তখন মায়াপু আমাকে বলল, ও হলো আমার বয়ফ্রেন্ড রাফি চৌধুরী। আর তাতে তোর কি? কি বললা আপু? ও তোমার বয়ফ্রেন্ড? কই আপু, এর আগে শুনিনি তো যে তোমার বয়ফ্রেন্ড আছে। আগে শুনিসনি তো? কি হয়েছে? এখন তো শুনতে পাচ্ছিস যে আমার বয়ফ্রেন্ড আছে, আর তুই শুনেই বা কি করবি? হ্যাঁ, আমি কিছু করব না, বাট একটা কথা বলি, এই ঘাটের মোড়া এটা তোমার বয়ফ্রেন্ড কি করে হলো?
আর চাচা কি এই বিষয়টা জানে যে তোমার বয়ফ্রেন্ড আছে? তখন রাফি বলল, কি ব্যাপার, তোর সাহস তো কম না। তুই দেখি আমাকে ইনসাল্ট করে কথা বলছিস। ওই শালা চুপ কর, আমি কি তোর সাথে কথা বলতেছি? আমি আমার আপুর সাথে কথা বলতেছি। তখন মায়া আপু একটু ভয় পেয়ে বলল, আশ্চর্য, কেউ কি তার বাবার কাছে গিয়ে বলে যে প্রেম করে? হ্যাঁ, তোর কি মাথা টাথা ঠিক আছে? সবই বুঝলাম, চাচা কিছু জানে না। চাচার চোখ ফাঁকি দিয়ে তুমি প্রেম করছো, আর তুমি কি না এই ফকিনীর পুতের সাথে প্রেম করছো, তাও কি না ডাব গাছের নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তখন রাফি বলল, এক্সকিউজ মি ব্রো, হুইচ ফকির নির্পো? তুমি কাকে ফকির নির্পো বলছো? আই এম নট ফকির নির্পো। আমি শিল্পপতির ছেলে রাফি চৌধুরী। আমার বাবার নাম সোহেল চৌধুরী। আমার বাবা এই শহরের নামি দামি একজন শিল্পপতি, যার টাকা পয়সা গাড়ি বাড়ি চাকর বাকর অর্থ সম্পদ কোনো কিছুই অভাব নেই। আর আপনার কি লাগবে আমাকে বল, আমি আমার বাবাকে বলে সবকিছু ম্যানেজ করে দিচ্ছি। কত ডোনেশন করতে হবে, স্পন্সর করতে হবে বলুন। তখন তার থেকে মায়াপু বলতে শুরু করলো, কিরে, এবার বুঝতে পেরেছিস কেন আমি ওর সাথে ডেট করছি? শুধুমাত্র টাকার জন্য। ডোন্ট মাইন্ড বেব। সবই বুঝলাম মায়াপু, কিন্তু একটা কথা আমার মাথায় ঢুকছে না। আমরাও তো বড় লোক, আর আমাদেরও তো টাকা পয়সার কোনো অভাব নেই, তারও তুমি এই বড়লোক ছেলে দেখেই বা প্রেম করছো কেন? তখন মায়াপু বলল, কি রে, আমার বয়ফ্রেন্ডের টাকা পয়সার কথা শুনে কি তোর মাথার কোনটা ঘুরতেছে নাকি? হ্যাঁ, আসলে আমার মাথাটা ঘুরতেছে। আর রাফি ভাইয়া, আমার কথায় কিছু মনে করবেন না, চলেন মায়াপুদের বাসায় চলেন। তখন রাফি বলতে শুরু করলো, আরে কি বলছেন? আমি কেন? আই থিঙ্ক মায়াদের বাসায় যাব। কারণ আপনার কাছে আমি আমার কাজিনকে আজকেই দিয়ে দেব। আপনি যে পাত্র, আপনাকে হাতছাড়া করা যাবে না। আপনি শুধু আপনার শিল্পপতি বাবাকে একবার ফোন দিয়ে আমার চাচার বাসায় আসতে বলেন। ফোন দেন, তাড়াতাড়ি ফোন দেন, ফোন দেন। তখন রাফি বলল, আসলে আমার ফোনে ফোনে না ব্যালেন্স নেই। তখন মায়া আপু বলল, হোয়াট? এটা তুমি কি বলছো? তুমি একজন শিল্পপতির ছেলে আর তুমি কিনা বলছো তোমার ফোনে ব্যালেন্স নেই? আরে আপু, রাফি ভাই তো বড় লোকের ছেলে, তাই না? তাই ভাঙতি টাকা সাথে রাখে না, তাই হয়তো ফোনে টাকা পড়তে পারেনি। কোনো সমস্যা নেই ভাই, আমার ফোনে টাকা আছে, এই নিন ফোন নিন। তখন আমি আমার ফোনটা এগিয়ে দিলাম। তখন রাফি বলল, বেবি, আমি আসলে কি করে ফোন দিব? আমার বাবার তো আসল ফোন নেই। হোয়াট? তুমি কি বলছো এগুলো? তোমার বাবা একজন শিল্পপতি আর তুমি কিনা বলছো তোমার বাবার ফোন নেই? এটা কি করে হয়? কারণ আমার বাবা আসলে ফোন চালানো পছন্দ করেন না, তাই ফোন রাখে না। তখন আমি বললাম, ও তোর বাপে তাহলে ফোন চালানো পছন্দ করে না, তাই না? তাই বলে আমি ওকে মারতে শুরু করলাম। তখন পাশ থেকে মায়া আপু আমাকে বলতে লাগলো, আরে সুজন, কি করছিস? ওকে মারছিস কেন? তোর সাহস দেখতে দিন দিন বেশি হয়ে যাচ্ছে। ছাড় ওকে, ছাড়। তখন আমি মায়াপুর কথা না শুনে ওকে মারতেই থাকি। তখন আমার মার খেয়ে রাফি বলতে শুরু করে, ভাইয়া ভাইয়া ভাইয়া, আমাকে মারবেন না প্লিজ, আমি সত্যি কথা বলছি। তা আমাকে প্লিজ মারবেন না। তাড়াতাড়ি সত্যি কথা বল, না হলে কিন্তু আর একটা মারও মাটিতে পড়বে না। তখন রাফি গড়গড় করে বলতে শুরু করলো, ভাইয়া ভাইয়া ভাইয়া, আমি এবার সত্যি কথাটা বলছি, আমাকে মারবেন না প্লিজ। সত্যি করে বল তুই কে আর তোর বাপকে, না হলে কেলিয়ে তোকে বৃন্দাবনের টিকিট ধরিয়ে দেব। ভাই ভাই, আমি এবার সত্যি কথা বলছি। এতক্ষণ যা বলেছি সবগুলো মিথ্যা কথা বলেছি। আমার আব্বু কোনো শিল্পপতি না, তার নাম হলো রফিক। আমার আব্বু চার রাস্তার মোড়ে ফাইটটা যায় মমতাজের গান শুনে আর পান বেচে। আর আমি ভাই চোরাই হেডফোন বেচি, সবার কাছে বেচি ভাই 100 টাকা। আর আর আপনার কাছে 20 টাকা কম রাখবো নি ভাই, 80 টাকা রাখবো। তাও আমারে মাইরেন না ভাই। তখন আমি হাসতে হাসতে মায়াপুকে বললাম, মায়াপু, আপনি রহিম মিয়ার ছেলের সাথে ইচ্ছা রকম প্রেম করেন, তাতে আমি আপনাকে কিছুই বলবো না। তখন মায়াপু কান্না কান্না শুনে বলতে লাগলো, আমি এতদিন কিনা এই পান বিক্রেতা ছেলের সাথে প্রেম করেছি। ওই, তুই আমার সাথে এত বড় বাটপাড়ি কেন করলি? বাটপাড়ি করে আমাকে বিয়ে করে বড়লোক হওয়ার ইচ্ছে ছিল, তাই না? তোরে আজকে আমি মাইরালাম। এই কথা বলে মায়াপুর রাবিকে মারতে শুরু করলো। আর আমি এই কাহিনী দেখে হাসতে হাসতে আমার পেট ব্যথা হয়ে যাওয়ার মতো উপক্রম। তখন আমি মায়াপুর সামনে গান ধরতে লাগলাম, বন্ধু আমার হেডফোনের দোকানদার, ও বন্ধু আমার হেডফোনের দোকানদার। তখন মায়া আমার এই গান শুনে রাগে গলায় আমাকে বলল, সুজন, এবার কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে। আর শোন, তুই বাবাকে কিচ্ছু বলিস না প্লিজ। আরে না, এইসব কথা কি কাউকে বলা যায়?
আপনি কোনো চিন্তা করবেন না, আমি কাউকে বলবো না। তারপর আমি আর মায়া আপু বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা হলাম। আর আমি চুপচুপি গিয়ে চাচার কাছে সব কিছু বলে দিলাম। আর চাচা মায়া আপুকে ডাক দিয়ে বলতে শুরু করলো। মায়া, এই মায়া, এইদিকে আই তো, তোর সাথে আমার কথা আছে। তখন মায়া চাচার সামনে যায়, আর সামনে যেতেই চাচা কোনো কথাবার্তা না বলেই ঠাস করে একটা থাপ্পড় লাগিয়ে দিয়ে বলে ওঠে। ফাজিল মেয়ে একটা, এত বড় সাহস তোর! আমার চোখ ফাঁকি দিয়ে তুই রাস্তাঘাটে প্রেম করে বেড়াস, হ্যাঁ? এই মেয়ে, তোকে আমি এত টাকা খরচ করে ভার্সিটিতে পড়াই, পড়ালেখা করার জন্য, আর তুই কিনা রাস্তাঘাটে ছেলেদের সাথে প্রেম করে বেড়াস? তখন পাশ থেকে চাচি বলে ওঠে। আচ্ছা ঠিক আছে, বুঝলাম যে তুই প্রেম করবি, ভালো কথা। তাই বলে পানের দোকানদারের ছেলে হেডফোন বিক্রেতার সাথে প্রেম করবি? ছি 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 ছি, তোকে আমাদের মেয়ে বলতেও লজ্জা লাগছে। তখন মায়াপু বলল। মা তুমি এগুলো কি বলছো, আর তোমাকে কে বলেছে এসব কথা? তখন আমি হাসতে হাসতে মায়া আর চাচা আর চাচির সামনে গেলাম। আমাকে দেখতে পেয়ে মায়া আমার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো। সুজন, তুই কি তাহলে সবকিছু বলে দিয়েছিস? তুই না আমাকে কথা দিয়েছিলি তুই কিচ্ছু বলবি না, তাহলে তোর মনে এই ছিল? তখন আমি হাসতে হাসতে বললাম, তুমি কিন্তু আমাকে কম জ্বালানি। তুমি আমাকে দেখলে সহ্য করতে পারো না, আর আমি এত বড় একটা সুযোগ পেয়েও আমি হাতছাড়া করব, তা কি করে হয় বলো? খুব ভালো করেছিস। আর শোন, আজকের পর থেকে আমার সাথে কোনো কথা বলবি না, আর তোর মুখও যেন আমি না দেখি। এটা বলে মায়াপু হন হন করে তার রুমে চলে গেল। আর এদিকে আমি চাচি এগুলো নিয়ে হাসাহাসি করছি। এভাবে দেখতে দেখতে ওই দিনটা চলে গেল। আর ওই দিনের পর থেকে মায়াপু আমার সাথে কোনো কথা বলে না। আগেও যাও একটু কথা বলতো, এখন আমাকে সহ্য করতে পারে না। আমিও এখন আর মায়াপুর আশেপাশে তেমন একটা যাই না। আর ওইদিকে মায়াপু আমাকে নিয়ে ভাবতে ভাবতে দিন দিন যেন আমার প্রতি দুর্বল হয়ে যাচ্ছে। একটা কথা কি জানেন, আমরা যদি কারো দ্বারা অপমান বা অপদস্থ হই, তাহলে আমরা সবসময় তাকে নিয়ে ভাবি তাকে কিভাবে হেনস্থা করা যায়। আর মায়াও ঠিক আমাকে নিয়ে এমনটাই ভাবতে ভাবতে কখন যে আমি তার মনে জায়গা করে নিয়েছি সে বুঝতেই পারেনি। কিন্তু সেটাকে সে প্রায়োরিটি না দিয়ে সে তার জিদটাকে ধরে রেখেছে আমাকে হেনস্থা করবে বলে। আপনাদের একটা কথা বলে রাখি, অনেকেই ফাও ফাও চিল্লাইবেন যে এটা নাটক 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 থেকে নেওয়া। আমি তাদের উদ্দেশ্যে বলি, হ্যাঁ, গল্পটা একটু ফানি করার জন্য জাস্ট একটু ঢোকানো হয়েছে। পুরো গল্পটা না পড়ে কেউ বাজে মন্তব্য করবেন না। আর যারা বাজে মন্তব্য করবেন তাদের বিয়ে হবে না। আর আরেকটা কথা, আমি এর আগে অনেক বোকাচোদাদেরই বলেছি যে আমি ফেসবুক থেকে গল্প কালেক্ট করি দেন চালাই। আর বেশিরভাগ টাইম এখন রাইটার দিয়ে গল্প লেখা হয়। আর যেগুলো চালাই অনেকে না বোঝে বলতেছে যে কপি গল্প, তাদের বলি, আরে বোকাচোদা, ওরা ফেসবুক থেকেই গল্প কালেক্ট করেই চালায়। কেউ আগে চালায় আর কেউ পরে চালায়। কথাটা ভালো করে বুঝে নিয়ে তারপর কমেন্ট করবে। বারবার এক কথা বলতে ভালো লাগে না, অতিষ্ঠ হয়ে গেছি। তো যাই হোক, মাঝে মাঝে কিছু কথা না বলে নাই। এখন অনেক হ্যাডামওয়ালা ব্যক্তি বলবো যে আমার অনেক দেমাগ বাইরে গেছে। তাদেরকে বলতে চাই, আমিও মানুষ, আমারও রাগ আছে, আমারও অভিমান আছে। যখন পিঠটা দেয়ালের সাথে ঠেকে যায় তখন না বলে থাকতে পারি না। আর কে কি বললো না বললো তাতে আমার আসে যায় না। যাদের আমার গল্প ভালো লাগবে না সে কমেন্ট না কইরা আমার গল্প শোনার দরকার নাই। আর যাদের বস্তির পোলাদের মতো মন মানসিকতা তারা কমেন্ট করে যাবে, তাদের আর কিছু বলার নেই। বস্তির পোলাবান তো বস্তির পোলাবানই হয়। তো অনেক তো বকবক করলাম, এবার গল্পে আসা যাক। ওইদিকে মায়াপু মনে মনে ভাবছে, তুই আমার বাবা মার সামনে আমাকে হেনস্থ করেছিস, তাই না? আমি না হয় একটা ভুল করেছি, তাই বলে তুই এভাবে সবার সামনে আমাকে অপমান করবি? এর শাস্তি তোকে ভোগ করতেই হবে। কি করে আইডিয়া। মায়াপু কি আইডিয়া করলো সেটা গল্পের সাথে থাকলে জানতে পারবেন। এভাবে অনেকদিন পার হয়ে গেল। ওইদিকে রায়হান তো রোমাকে নিয়েই ব্যস্ত, আমাকে যেন এখন ভুলেই গেছে। আর নীলই বেচোরা নীলার জন্য এখনও চেষ্টা করে যাচ্ছে। এভাবে আমি ভার্সিটি টু বাড়ি, বাড়ি টু ভার্সিটি, এভাবে করতে করতে অনেক মাস চলে গেল। আর এদিকে আমার জীবনে ভয়াবহ একটা দিন অপেক্ষা করে যাচ্ছে। আর সেটা কি গল্পের সাথে থাকলে জানতে পারবেন। হঠাৎ একদিন আমাকে মায়াপু বলল, সুজন, আমাকে মাফ করে দে। আমি জানি আমি তোর সাথে অন্যায় করেছি, আমি আমার ভুলটা বুঝতে পেরেছি, প্লিজ আমাকে মাফ করে দে। আরে আপু, কি বলছো কি এসব? আমি তোমার উপর রাগ করে নিই তো, আর মাফ করার প্রশ্নই বা কোথা থেকে আসে? আর ভুল তো আমি করেছি। আসলে তুমি তো জানোই আমার মন মানসিকতা বাচ্চা টাইপের, তাই তো আমি বুঝতেই পারিনি ওই কথাটা বললে চাচি তোমার সাথে এমন রিয়াক্ট করবে। প্লিজ আপু, তুমি আমাকে মাফ করে দিও। আচ্ছা বাদ দে এসব। আর শোন,
এখন থেকে আমাকে রোজ ভার্সিটিতে দিয়ে যাবি, আবার আমাকে নিয়েও আসবি। হ্যাঁ, আর একটা কথা কান খুলে শুনে রাখ, কোনো মেয়ের সাথে তোকে যদি কথা বলতে দেখেছি তাহলে তোর একদিন কি আমার একদিন। ঠিক আছে আপু, তুমি আমাকে যা বলবে তাই হবে। আর আমি কোনো মেয়ের সাথে কথা বলি না তো। আর তোমাকে একটা প্রশ্ন করতে পারি? কিছু মনে করবে না তো? কি বল। আর কিছু মনে করবো কেন, বল, সমস্যা নেই। আসলে আমাকে না তুমি সহ্য করতে পারতে না, তা তোমার মনমানসিকতা এমন চেঞ্জ হলো কি করে? আর আমাকে বলছো আমি যেন কোনো মেয়ের সাথে কথা না বলি। কেন আপু? আমি যদি কোনো মেয়ের সাথে কথা বলি তাহলে তাতে তোমার কি? আমার কি সেটা না হয় পরে জানতে পারবি। আর আমি যেটা বলছি সেটা অক্ষরে অক্ষরে পালন করবি, কথাটা মনে থাকে যেন। ঠিক আছে আপু, আপনি যা বলবেন তাই হবে। এভাবে দেখতে দেখতে আমার আর মায়াপুর সম্পর্ক ভালোই চলতে শুরু করেছে। এখন মায়াপু আমার অনেক কেয়ার করে, আর আমিও আস্তে আস্তে মায়াপুর প্রতি দুর্বল হয়ে যাচ্ছি। এভাবে অনেক দিন পার হয়ে যায়। তারপরও আমি মায়াপুকে বুঝতে দেই না যে আমি মায়াপুকে ভালোবেসে ফেলেছি। আর আগেও তো ভালোবাসতাম, আর এখন আরও বেশি ভালোবেসে ফেলেছি। আর ওইদিকে মায়াপু মনে মনে চিন্তা করছে, আমি যা বুঝতে পারছি তাতে মনে হচ্ছে প্রিন্স আস্তে আস্তে আমার প্রতি দুর্বল হয়ে গেছে। এখনই সময় আমার প্ল্যানটাকে সাকসেস করার। মায়াপু এটা চিন্তা করতে করতে ডিসাইড করলো যে আমাকে সে প্রপোজ করবে। যেই বাবা সেই কাজ। আমি মায়াপুকে বাসায় নিয়ে আসার জন্য আমার ভার্সিটি থেকে মায়াপুর ভার্সিটির সামনে আসতেই মায়াপু আমাকে দেখতে পেয়ে দৌড়ে আমার কাছে এসে আমাকে বলতে লাগলো, প্রিন্স, তোর কি একটা কথা মনে আছে? তুই যে একদিন আমাকে একটা কথা বলেছিলি। কি কথা আপু? আর তুমি কিসের কথা বলছো? আর আমারই বা কোন কথা মনে থাকবে? আমি ঠিক বুঝতে পারতেছি না যে তুমি আসলে আমাকে কি বোঝাতে চাচ্ছ। যদি একটু ক্লিয়ার করে বলতে তাহলে অনেক ভালো হতো। দাঁড়া, বলছি। তুই একদিন আমাকে বলেছিলি না যে আমি তোকে কেন অন্য মেয়েদের সাথে কথা বলতে বারণ করি? ও হ্যাঁ, মনে পড়েছে। তা কি জন্য আমাকে বারণ করেছিলে? এখানে বলবো না, চল নদীর পাড়ে আছে, ওখানে নদীর পাড়ে গিয়ে তারপর তোকে বলবো। কি এমন কথা যে এখানে বলা যাবে না? আচ্ছা যাই হোক, চলো নদীর পাড়ে যাই। নদীর পাড়ে গেলে মনটা একটু হালকা হবে। তারপর যেই বাবা সেই কাজ। মায়াপুকে নিয়ে আমি একটা রিক্সা করে নদীর পাড়ে চলে আসলাম। তারপর একটা নিরিবিলি জায়গায় মায়াপুকে নিয়ে গিয়ে কিছুক্ষণ নদীর ঢেউগুলো উপভোগ করতে লাগলাম। আর এই সময় এই জায়গায় খুব একটা লোক আসা যাওয়া করে না। সবাই মূলত সন্ধ্যার দিকে বা বিকেলের দিকে এই জায়গায় ঘোরাঘুরি করে। আর বিশেষ করে কাপড়টা বেশি এই জায়গায় আসে। তখন আমি মায়াপুকে জিজ্ঞেস করলাম, আপু তুমি আমাকে যেন কি বলতে এখানে নিয়ে আসলে? ও হ্যাঁ, দাঁড়া বলছি। আগে তোকে একটা কথা বলতে হবে। আমি তোর কাছে যা চাইবো তা আমাকে দিতে হবে, তুই আমাকে না করতে পারবি না। আরে আপু, আগে বলবে তো যে তুমি আমার কাছে কি চাও। আমার যদি সাধ্যের মধ্যে থাকে তাহলে আমি অবশ্যই তোমাকে দেব। তখন মায়াপু আমাকে বলতে শুরু করলো, আসলে তোর সাধ্যের মধ্যে আছে, তাই চাইতে সব সম্ভব। তুই আমাকে কথা দে যে তুই আমাকে ফিরিয়ে দিবি না। আচ্ছা ঠিক আছে বাবা, তুমি যা বলবে আমি তাই শুনবো। আর আমি তোমাকে ফিরিয়ে দেব না। এখন বলো তো যে কি হয়েছে, আর তুমি আমাকে কি বলতে চাও? আসলে সত্যি কথা বলতে আমি তোকে ভালোবেসে ফেলেছি। তোকে নিয়ে ভাবতে ভাবতে আমি তোর প্রতি দুর্বল হতে হতে কখন যে তোকে ভালোবেসে ফেলেছি সেটা আমি নিজেও জানি না। এখন বল, আমাকে ফিরিয়ে দিবি না? তুই আমাকে ভালোবাসবি? কি বলছো কি এসব আপু? তোমার কি মাথা ঠিক আছে? এটা কোনোভাবেই হয় না। কোথায় তুমি আর কোথায় আমি? এটা কি কি করে সম্ভব বলো তো আপু? তুমি কি ভুলে গিয়েছো যে তুমি আমার থেকে সিনিয়র, আর তুমি আমার চাচাতো বোন? তোমার কি মাথা ঠিক আছে? সমাজ এটা কোনোভাবেই মেনে নেবে না আপু। এটা হয় না, আমাকে ভুল বোঝো না। দেখ, কি হয় আর কি না হয় সেটা আমার দেখার বিষয় না। আমি যেটা বলছি সেটাই হবে। আমি তোকে ভালোবাসি মানে ভালোবাসি। সমাজ কি বলবে না বলবো সেটা নিয়ে আমার কথা বা মাথা ঘামানোর কোনো সময় নেই। আর বারবার তো আপু আপু করছিস কেন? হ্যাঁ, আমি কি তোর মায়ের পেটের বোন যে তুই আমাকে আপু বলছিস? আরে আপু, এত রেগে যাচ্ছ কেন? আমার কথাটা বোঝার চেষ্টা করো। তুমি আমার মায়ের পেটের বোন না হলেও আমার চাচাতো বোন। আর চাচাতো বোন কি কোন দিক দিয়ে কম নাকি? চাচাতো বোনও তো মায়ের পেটের বোনের মতোই। আর আমাদের এই সম্পর্ক চাচা চাচি কখনোই মেনে নেবে না। চাচা চাচির একটা স্বপ্ন আছে, তোমাকে তারা অনেক বড় করে বিয়ে দেবে। সেটা কি তুমি ভুলে গিয়েছো? তুমি একটাবার চাচা চাচির কথা কি চিন্তা করো। আর একবার আপু বলেছিস তো এক থাপ্পড় দিয়ে না তো সবগুলো দাঁত ফেলে দেবো। আর আমার আপু আম্মুকে কীভাবে রাজি করানো লাগবে সেটা আমার বিষয়, সেটা নিয়ে তোর ভাবতে হবে না। তুই শুধু আমাকে নিয়ে ভাব, প্লিজ আমাকে ফিরিয়ে দিস না। এটা বলে আমি প্রিন্সকে জড়িয়ে ধরে কিস করতে লাগলাম। ওকে এমনভাবে কিস করছি যে আমি আর নিজের মধ্যেই নেই।
আমার মনেই নেই যে আমি শুধু রিভেঞ্জ নেওয়ার জন্যই ওকে ভালোবাসি। ওকে আমি এমনভাবে কিস করছি যে আমি ওকে সত্যি সত্যিই যেন ভালোবাসি। এমন করে যখন আস্তে আস্তে আরও গভীরে চলে যাব, তখন আমার মনে পড়ে যে এটা আমি কি করছি। তখন আমি নিজেকে সামনে নিয়ে ওকে ছেড়ে দিয়ে একটু দূরে গিয়ে দাঁড়ালাম। তখন প্রিন্স আমাকে বলল, তুমি কি পাগল হয়ে গেছো? কি করছো এসব? তোমার মাথা তো দেখি নষ্ট হয়ে গেছে। এটা পাবলিক প্লেস, এটা কি তুমি ভুলে গেছো? আর তোমার বিষয়টা আমি ভেবে দেখবো। হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি। যে করে হোক আমার তোকে লাগবে মানে লাগবে। আর তুই যদি আমার কথায় রাজি না হোস, তাহলে তুই খুব ভালো করে জানিস যে আমি কেমন মেয়ে। আমি কিন্তু কোনো কিছু একটা করে ফেলবো। আরে বললাম তো যে আমাকে একটু ভেবে দেখতে হবে। আচ্ছা ঠিক আছে, শুধু আজকের দিনটা সময় দাও। ঠিক আছে, শুধু আজকের দিনটা সময় দিলাম। আর তোর উত্তরটা যদি না হয়, তাহলে কালকে আমার মরা মুখ দেখবি। তখন আমি মায়াকে একটা থাপ্পড় দিয়ে ওকে জড়িয়ে ধরে পড়লাম। আর একবার যদি এমন কথা বলেছো তো আমি তোমার থেকে অনেক দূরে হারিয়ে যাব। আর হ্যাঁ, আমিও তোমাকে ভালোবাসি, আর সেটা অনেক আগে থেকে, কিন্তু ভয়ে তোমাকে বলতে পারিনি। কি বলি তুই? আমাকে ভালোবাসিস? সত্যি বলছিস তো? হ্যাঁ সত্যি। তারপর আমি মায়াকে জড়িয়ে ধরলাম, আর মায়াও আমাকে জড়িয়ে ধরলো। তারপর আমি মায়াকে বললাম, অনেক তো হলো, এবার তো বাসায় যাওয়া যাক। আরে শোনা, আমার তো যেতে ইচ্ছে করছে না। আমার তো ইচ্ছে করছে তোর এই বুকে এভাবে মাঝে এভাবে ঘুমিয়েছে। আরে ধুর পাগল, এইভাবে পাগলামি করো না। এভাবে পাগলামি করলে পরে সমস্যা হতে পারে। তারপর অনেক বুঝিয়ে বাজিয়ে মায়াকে বাসায় যাওয়ার জন্য রাজি করালাম। তারপর আমি আর মায়া বাসায় চলে আসলাম। এভাবেই আমাদের ভালোবাসা শুরু হলো। আস্তে আস্তে মায়া আগে থেকে আরও অনেক বেশি আমাকে কেয়ার করতে লাগলো। ওর কেয়ার পেয়ে আমার ভালোবাসা দিনকে দিন ওর প্রতি আরও বাড়তে লাগলো। আর ওর কেয়ারিং দেখে আমার কোনোভাবেই মনে হতো না যে ও আমাকে ভালোবাসে না। কিন্তু হঠাৎ সব কিছু ওলটপালট হয়ে যায়। মানুষ যে এতটা জঘন্য হতে পারে সেটা গল্পের সাথে থাকলেই জানতে পারবেন। আমার আর মায়ের ভালোবাসা সব ঠিকঠাকই ছিল, কিন্তু আস্তে আস্তে মায়া কেমন জানি হয়ে যাচ্ছিল। এখন আর আগের মতো মায়া আমাকে কেয়ার করে না, আমার সাথে ভালো করে কথা বলে না, সব সময় আমাকে অ্যাভয়েড করে চলে। এগুলো আমি যেন আর নিতে পারতেছিলাম না। তখন আমি মায়াকে বললাম, মায়া তোমার সাথে আমার কিছু কথা আছে। তখন মায়া আমাকে বলল, হ্যাঁ বল, কি বলবি? আর তুই আমাকে নাম ধরে ডাকছিস কেন? তোর সাহস দেখি দিন দিন বেড়েই যাচ্ছে। কি বলছো কি এসব মায়া তুমি? তোমার কি মাথা ঠিক আছে? তোমার কি শরীর খারাপ করেছে? কি হয়েছে তোমার, বলো আমাকে, দেখি তো তোমার জ্বর আছে কিনা। এই বলে আমি মায়ের কপালে হাত দিতেই মায়া আমাকে ঠাস করে একটা থাপ্পড় লাগিয়ে দিয়ে বলে ওঠে, এই ছোট লোকের বাচ্চা, তোর সাহস কি করে হয় আমাকে টাচ করার? তোর সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। তোকে একদিন আমি বলেছি না যে তোকে আমি সহ্য করতে পারি না? তারপরেও তোর সাহস কি করে হয় আবার আশেপাশে আসার, আমার শরীরে টাচ করার? মায়া কি বলছো কি এসব? তুমি তুমি না আমাকে ভালোবাসো? তাহলে এগুলো কি ছিল? সবে কি তাহলে তোমার সাজানো নাটক ছিল? হ্যাঁ, তুই এখন সত্যিটা বুঝতে পেরেছিস। যাক, ভালোই হয়েছে। হ্যাঁ, এতদিন আমি শুধু তোর সাথে নাটকই করেছি, আর এটা একটা রিভেঞ্জের জন্য। কি বললে তুমি? তুমি আমার সাথে এতদিন ভালোবাসার অভিনয় করেছিলে? তোমার মন মানসিকতা এতটা জঘন্য, এতটা নীচ তুমি যে নিজের চাচাতো ভাইয়ের সাথে ভালোবাসার অভিনয় করতে পারলে? এতটা চিপ মেন্টালিটির মানুষ তুমি, তা আমি কখনো চিন্তা করতে পারিনি যে তুমি আমাকে এইভাবে ঠকালে। কি অপরাধ করেছি আমি? আর কি রিজন আছে যে যার জন্য তুমি আমার সাথে এমন করলে? আরে বাহ, অনেক বড় বড় কথা বলছিস দেখছি। আর হ্যাঁ, তোর কি মনে আছে তুই আমাকে আমার আব্বুর দ্বারা থাপ্পড় খাইয়েছিস? কি বলছো এসব? আমি আবার কখন তোমাকে থাপ্পড় খাইয়েছি? ওরে বাবা, এই ছেলে দেখি সব কিছুই বলে গেছে। দাঁড়া, আমি তোকে মনে করিয়ে দিচ্ছি। ওই যে আমি একজনকে ভালোবেসেছিলাম, আর সে ছিল ফ্রড হেডফোন বিক্রেতা। আমি তোকে অনেক রিকোয়েস্ট করেছিলাম যে আমি ভুল করেছি, তারপরেও তুই আমার আব্বু আম্মুকে সব বিষয়ে সব কিছু বলেছিস। কিন্তু তুই করলি এটা কি? সবাইকে বলে দিলি তো? তোকে বলতে মানা করার পরেও তোর জন্য কিনা আমাকে আব্বুর হাতে থাপ্পড় খেতে হয়েছে। কি এখন মনে পড়েছে? ও, এর জন্য আমি তোমার কাছে মাপও চেয়েছিলাম, আর আমি তখন অতটা ম্যাচিউরড ছিলাম না। কি বলতে কি বলে ফেলেছিলাম, তার জন্য কিনা তুমি আমার সাথে এমনটা করলে? আমার আবেগ নিয়ে তুমি ছেলে খেলা করলে। তোমার কি বিবেকে একটা বড় আটকালো না? দেখ, এসব আজাইরা কথাবার্তা বলে এখন কোনো লাভ নেই। আর শোন, তোকে একটা কথা বলি, কান খুলে শুনে রাখ। নেক্সট টাইম থেকে আমার আশেপাশেও যেন তোকে না দেখি। প্লিজ তুমি এমনটা করো না। আমি তোমাকে অনেক ভালোবাসি।
আমি তোমাকে ছাড়া বাঁচবো না। আল্লাহর দোহাই লাগে, আমার সাথে এমনটা করো না। মরলে মর, তাতে আমার কি? তুই যা ইচ্ছে কর, তাতে আমার কোনো কিচ্ছু যায় আসে না। বাহ, আমি বুঝতে পেরেছি তোমাকে হাজার বলে কোনো লাভ হবে না। আরে তোমার মনটা তো পাথর দিয়ে তৈরি করা। ঠিক আছে, একটা কথা মনে রেখো, একটা ছেলে মানুষ যেমন তার প্রিয় মানুষটাকে আগলে রাখতে পারে, আবার যদি কোনো কারণে তার প্রিয় মানুষটা তাকে ছলনা করে, তাহলে ওই ছেলেটা তাকে সবচেয়ে বেশি ঘৃণাও করতে পারে। আর একটা কথা কান খুলে শুনে রাখো, একদিন তুমি আমাকে পাগলের মতো ভালোবাসবে, তখন আর আমাকে পাবে না। তখন এই দিনটার কথা মনে করে হাজার কান্না করবে, মনে রেখো। কি বললি তুই? হাসালি আমাকে। আমি কিনা তোর জন্য কান্না করব? কি আজব কথাবার্তা। আচ্ছা ঠিক আছে, আমিও সেদিনের অপেক্ষায় রইলাম। সেটা সময় হলেই বুঝতে পারবে। তাই বলে আমি ওর ওখান থেকে চলে আসলাম। আমার রুমে এসে শাওয়ার ছেড়ে দিয়ে অনেক কান্না করলাম। এভাবে অনেক দিন পার হয়ে গেল। এখন নিজেকে অনেকটা গুছিয়ে নিয়েছি। মায়ের সাথে এখন আর কথা বলি না। নিজের পড়ালেখায় এখন ফোকাস দিয়েছি। দেখতে দেখতে অনেকদিন পার হয়ে গেছে। এখন আমি আর মায়ের সাথে কথা বলি না, সবসময় ওকে এড়িয়ে চলি। আর এই বিষয়টা মায়ের ঠিকই বুঝতে পেরেছে। আর ওইদিকে আমি বুঝতে পারছি না, যখন থেকে আমি প্রিন্সের সাথে কথা বলা বন্ধ করে দিয়েছি, বা ও আমার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে, তখন থেকে আমার যেন কেমন কেমন লাগে। আমি কি প্রিন্সকে ভালোবেসে ফেলেছি? আজ দূর, আমি ওকে ভালোবাসতে যাবো কেন? আমি তো শুধু রিভেঞ্জ নেওয়ার জন্যই তার সাথে প্রেমের অভিনয় করেছি, সবাই বুঝলাম, কিন্তু তাও আমার এমন লাগছে কেন? ওই দিনের পর থেকে মায়ের মাথায় শুধু এগুলো বিষয় আসে, কিন্তু মায়া যেন ওই বিষয়টা বুঝতে পারে না। আসলে সে যে আমাকে মনে মনে ভালোবাসে। এভাবে দেখতে দেখতে আমার ভার্সিটি শেষ হয়ে গেল, আর মায়ের পড়ালেখা শেষ। বাসা থেকে মাকে বিয়ে দেওয়ার জন্য চাপ দিচ্ছে, বাট সে আমাকে নিয়ে দ্বিধায় পড়ে আছে। বিধায় তার ফ্যামিলিকে বলেছে যে কিছুদিন পরে সে বিয়ে করবে। আর এদিকে আমার আর নীলয়ের রেজাল্ট অনেক ভালো হয়েছে, রায়হানেরও মোটামুটি ভালো হয়েছে, বাট অতটা ভালো হয় নাই না, মানে আমাদের থেকে কিছুটা ডাউন আর কি। আর ওইদিকে রায়হান আর রোমার বিয়েও ঠিক হয়ে গেছে, তাই আমাদের বাসার সবাইকে রায়হান আর রোমার দাওয়াত দিয়েছে যাওয়ার জন্য, আর রিকোয়েস্ট করে আমরা যেন যাই। এভাবে দেখতে দেখতে রায়হান আর রোমার বিয়ের দিন চলে আসলো। আমাদের বাসা থেকে সবাই রায়হানের বিয়েতে যাওয়ার জন্য রওনা হলাম। আর আরেকটা কথা, মায়াপু কিন্তু এখন আমার সাথে কথা বলতে আসার চেষ্টা করে, কিন্তু আমি তাকে এখন এড়িয়ে চলি। বিয়েতে চলে আসতে একটা কাহিনী ঘটে গেল। সেটা হলো, রোমার একটা কাজিন আছে, সেটা আবার মায়াপুর বান্ধবী। তখন মায়াপুর বান্ধবী মায়াকে দেখে তার কাছে এসে কৌশল বিনিময় করলো। তারপর মায়াপুকে প্রশ্ন করলো, কি রে মাইয়া, কেমন আছিস? আর দিনকাল সব ঠিকঠাক চাই তো? তোর তো কোনো খোঁজ খবরই নেই, কেমন যেন উধাও হয়ে গেলি। এই তো ঠিকঠাক আছে। আর উদাস হব কেন? এখন আর আগের মতো বের হওয়া হয় নাই, তাই তোদের সাথে আর আড্ডা দেওয়া হয় না। ও আচ্ছা, বুঝলাম। আচ্ছা মাইয়া, তোকে একটা কথা বলি, তোর সাথে যে ছেলেটা আসলো সেই ছেলেটা কে রে? কোন ছেলেটা? আর তুই কার কথা বলছিস? আমি তোর কথা ঠিক বুঝতে পারলাম না। ওই যে নীল পাঞ্জাবি পরা ছেলে তোর সাথে যে আসলো, ওর কথা বলছি। ও ও হলো আমার চাচাতো ভাই। কেন, কি হয়েছে? কোনো সমস্যা? আসলে সত্যি কথা বলতে তো চাচাতো ভাইকে দেখে প্রথম দেখায় আমার ভালো লেগে গেছে। ও কি সিঙ্গেল নাকি মিঙ্গেল বলতো? কি যাতা বলছিস? তোর কি মাথা টাথা ঠিক আছে? ও হলো তোর জুনিয়র, আর তুই কিনা তাকে নিয়ে এগুলো ভাবছিস? দেখ, জুনিয়র কিনা সিনিয়র ওইটা আমার দেখার বিষয় না। আবার ওকে ভালো লেগেছে মানে লেগেছে, ও ছোট হোক তাতে আমার কোনো সমস্যা নেই। তুই শুধু বল যে ও সিঙ্গেল কিনা। সাইমার এমন কথা শুনে মায়ের রাগ যেন মাথায় উঠে গেছে, কিন্তু এত মানুষের সামনে ও কিছু বলতে পারছে না। তারপর মায়া সাইমাকে বলল, হ্যাঁ ও সিঙ্গেল আছে। কি সত্যি দোস্ত? তুই আর একটা কথা রাখবি প্লিজ দোস্ত, প্লিজ। কি কথা বল? তুই আমার হয়ে তোর ভাইকে আমার কথাটা একটু বলবি প্লিজ দোস্ত, এই উপকারটুকু কর। এই কথা শোনার পর মায়ার এমন পরিমাণ রাগ উঠে গেল যে সে দাঁতে দাঁত চেপে সাইমাকে বলল, দেখ সাইমা, এখন কিন্তু তুই বেশি বেশি করছিস। তোর ওকে ভালো লেগেছে, তুই গিয়ে ওকে প্রপোজ কর, তা আমাকে বলছিস কেন? আরে আরে, এভাবে রেগে যাচ্ছিস কেন? আচ্ছা ঠিক আছে, তোকে কিছু করতে হবে না, যা করার আমি করছি। তারপর সাইমা ওখান থেকে চলে যায়। আর ওইদিকে মায়া রাগে ফুঁসে থাকে। সে পারলে যেন সাইমাকে মেরে তক্তা বানিয়ে ফেলতো। হঠাৎ তার মনে পড়ল,
আরে আরে, সাইমা ওকে ভালোবাসে, এটা ভালো কথা। তা আমার এমন লাগছে কেন? আমি তোকে ভালোবাসি না, তাহলে আমার এমন কেন হচ্ছে? মায়া এগুলো চিন্তা করছে আর ওর যেন নিজে নিজে নিজের চুল ছিঁড়তে ইচ্ছে করছে। আর এইদিকে আমি রোমার সাথে কথা বলছি। আর একটা কথা বলি, বিয়েটা কিন্তু কমিউনিটি সেন্টারে হচ্ছে, তাই এখানে সবারই আত্মীয়স্বজন এসেছে। তারপর ওর সাথে কথা বলার এক পর্যায়ে দেখলাম একটা মেয়ে আমার পাশে এসে দাঁড়ালো। আর রোমা বলল, কি গো সাইমা আপু, তুমি কি কিছু বলবে আমাকে? তোকে কিছু বলবো না, এই ছেলেটাকে বলবো, ওর সাথে কিছু কথা আছে আমার। কি ব্যাপার, তুমি প্রিন্সকে চেনো কিভাবে? আর প্রিন্সের সাথে তোমার কি কথা আছে? আর প্রিন্স, তুই কি সাইমা আপুকে চিনিস? আমি ওনাকে চিনব কি করে? আমি তো আজকে ওনাকে প্রথম দেখলাম। আমাকে তোমার চিনতে হবে না, তোমার সাথে আমার একটা কথা আছে, তুমি কি একটু সাইডে আসতে পারবে? আমি ভদ্রতার খাতিরে ওনাকে বললাম, আচ্ছা ঠিক আছে চলেন। তারপর আমি ওনার পেছনে পেছনে যেতে লাগলাম। তারপর একটা ফাঁকা জায়গায় এসে আমি ওনাকে জিজ্ঞেস করলাম, এখানে তো কেউ নেই, এখন বলেন কি বলতে চান আপনি? আসলে সত্যি কথা বলতে আমি মুখের ওপর কথা বলতে পছন্দ করি, আর আমার পেটে না কোনো কথা হজম হয়। আর তাই আমি তোমাকে বলতে চাইতেছি যে সত্যি কথা বলতে আমি তোমাকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছি। প্লিজ তুমি আমাকে ফিরিয়ে দিও না। আমি ওনার এমন কথা শুনে অবাক হয়ে গেলাম। কি বলছে কি এই মেয়ে? এই মেয়ের কি মাথা ঠিক আছে? তখন আমি ওনাকে জিজ্ঞেস করলাম, কি বলছেন এসব? চিনি না জানি না, হঠাৎ কী সব বলছেন? তখন সাইমা বলল, দেখো আমি অত কিছু জানি না, আমার তোমাকে লাগবে এটাই। তোমাকে পেতে হলে আমার কি করা লাগবে বলো, আমি সব কিছু করব। দেখেন, আমি এসব প্রেম ভালোবাসা জড়াতে চাই না। আমি আর সাইমা এইসব বিষয় নিয়ে কথা বলছিলাম, কিন্তু আমাদের ওপর কেউ একজন নজর রেখেছিল। আমি সাইমাকে না করাতে সাইমা আমাকে জড়িয়ে ধরলো, আর অপর ব্যক্তিটি দেখে তেড়ে এসে আমাদের কাছে আসলো, আর এসে সাইমাকে আমার বুক থেকে উঠিয়ে ঠাস ঠাস করে দুটো থাপ্পড় মেরে দিল। কি আপনারা বুঝতে পারতেছেন না তো যে কে থাপ্পড়টা মেরেছে? না বুঝলে আমি আপনাদের বোঝেই বলছি। জি হ্যাঁ, মায়া আপু নিজেকে আর কন্ট্রোল করতে না পেরে নিজের রাগ আর জেদের কাছে চাপা পড়ে তার ভালোবাসাটা প্রকাশ পাওয়ার কারণে সে এমনটা করলো। কেননা সাইমা যখন আমাকে জড়িয়ে ধরেছে তখন মায়া বুঝতে পারে যে এতদিন প্রিন্সের বিষয়ে যেটা উপলব্ধি করতো সেটা ওর ভালোবাসা ছিল। আর এদিকে মায়ের এমন চরকে সাইমা মায়াকে জিজ্ঞেস করলো, কি ব্যাপার মায়া, আমি তোর কি করেছি? তুই আমাকে থাপ্পড় মারলি কেন? তখন মায়া দাঁতে দাঁত চেপে বলতে শুরু করলো, তুই আমার প্রিয় মানুষটাকে আমার সামনে জড়িয়ে ধরবি আর আমি তোকে এমনি এমনি ছেড়ে দেবো? তোকে তো আজকে আমি মেরেই ফেলবো। এই কথা বলে মায়া সাইমাকে মারতে শুরু করলো আর চুল ধরে টানাটানি শুরু করে দিয়েছে। আমি অনেকক্ষণ এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম তাদের মারামারি, কিন্তু এক পর্যায়ে দেখতে পারলাম যে পরিস্থিতি অনুকূলের বাইরে চলে যাচ্ছে। তাই আমি মায়াকে সাইমার থেকে সরিয়ে নিয়ে ঠাস করে একটা থাপ্পড় মেরে দিলাম আর বলতে শুরু করলাম, তোর সাহস কি করে হয় ওর গালে থাপ্পড় মারার আর ওকে এইভাবে হেনস্থা করার? আর আমি তোর প্রিয় মানুষ, মানে তোর মাথা ঠিক আছে? আমি তোর প্রিয় মানুষ হতে যাব কেন? হ্যাঁ, আর কে আমাকে জড়িয়ে ধরলো আর না ধরলো তাতে তোর সমস্যা কি? আমার এমন কথা শুনে মায়া কান্না করে দিল আর আমার পাটা জড়িয়ে ধরে কান্না করতে লাগলো আর বলতে লাগলো, প্লিজ প্রিন্স, আমাকে মাফ করে দে। আমি মানছি আমার ভুল হয়ে গেছে, প্লিজ আমাকে মাফ করে দে। আমি এখন তো সত্যি সত্যি ভালোবেসে ফেলেছি। তোর সাথে অভিনয় করতে করতে কখন যে আমি তোকে ভালোবেসে ফেলেছি সেটা আজকে বুঝতে পারছি। প্লিজ আমাকে মাফ করে দে। তখন আমি বললাম, মাপ করব? তা আবার আপনাকে? এটা কোনোদিনও হবার নয়। এটা আপনার তখন ভাবা উচিত ছিল। আমি আপনাকে আগেই বলেছিলাম একটা সময় আপনি আপনার ভুলটা বুঝতে পারবেন, কিন্তু সেদিন আর হাজার বললেও আমাকে পাবেন না। আর আজকে সেই দিনটা চলে এসেছে। মাপ করবেন আমাকে, আমি আপনাকে আর ভালোবাসি না। প্লিজ একটাবার সুযোগ দে। আমি বলছি তো আমি ভুল করেছি। প্লিজ, আমি অহংকারের কারণে তোর সাথে এমন করেছি। আমাকে মাফ করে দে প্লিজ। একটা কথা কান খুলে শুনে রাখেন, অহংকার করা একমাত্র আল্লাহ তাআলার মানায়। আশা করি আমার কথার মানেটা বুঝতে পেরেছেন। আর অহংকারই পতনের মূল, যা আজকে আপনার ক্ষেত্রে হচ্ছে। আর মাফ করবেন আমাকে, আমি আপনাকে আর কোনো সুযোগ দিতে পারবো না। একটা কথা মনে রাখবেন, নারা বেলতলায় একবারে যায়, বারবার না। আর আমার একবার গিয়ে শিক্ষা হয়ে গেছে। ঠিক আছে, তুই যখন আমাকে মাফ করবি না, আমিও আর এই জীবন রাখবো না। এটা বলে মায়া আমার এখান থেকে দৌড়ে চলে যায়। আর তখন সাইমা আমাকে জিজ্ঞেস করে, কি হয়েছিল তোমাদের মাঝে, আর তোমাদের মধ্যে কি সম্পর্ক আমাকে বলবে?
তখন আমি আমার আর মায়ের ব্যাপারে সব কিছু খুলে পড়লাম। সব কিছু শুনে সাইমা আমাকে বলল, সবই বুঝতে পারলাম। আচ্ছা, আমি একটা কথা বলি, রাগ করবেন না তো? জি বলেন, সমস্যা নেই, রাগ করবো কেন? আমি যতটুকু বলতে পারলাম, মায়া এখন আপনাকে সত্যি সত্যি ভালোবাসে। আপনার উচিত এখন মায়াকে মেনে নেওয়া। আরও যেভাবে রাত দেখে চলে গেল, যদি উল্টাপাল্টা কোনো কিছু করে দেয়। তখন আমি রিয়েলাইজ করতে পারলাম, আসলেই তো আমি তো মনে হয় ওর সাথে একটু বেশি করে ফেললাম। ওর যে পরিমাণ রাগ, যদি উল্টাপাল্টা কোনো কিছু একটা করে ফেলে তাহলে তো অনেক বড় ঝামেলা হয়ে যাবে। আমি সাইমাকে ধন্যবাদ দিয়ে বিয়ে বাড়ির ভেতরে চলে আসলাম। এতে এসে চাচাকে জিজ্ঞেস করলাম, চাচা মায়া আপু কোথায়? তখন চাচা বলল, মায়ার নাকি ভালো লাগছে না, তাই ও বাসায় চলে গেল। এ কথা শুনে আমার মনের ভেতরে কেমন যেন হাহাকার শুরু হয়ে গেল। আমি আর এক মুহূর্ত দেরি না করে বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা হতে লাগলাম আর মনে মনে আল্লাহকে ডাকতে লাগলাম। আমার মায়ের কিছু হলে আমি চাচাজিকে কি জবাব দেব? আর ওইদিকে আমি চিঠি লিখতে শুরু করলাম। প্রিন্স, আমাকে মাফ করে দিস। আমি জানি আমার ভুলের কোনো মাফ হয় না, তারপরেও আমি তোর কাছে মাফ চেয়ে নিচ্ছি। তুই যেহেতু আমার হবি না, তাহলে আমার এই জীবন রেখে কী করবো? অনেক ভালোবাসি রে তোকে, তাই তো তোকে অন্য কারোর হতে দেখতে পারবো না বলেই আমি নিজেকে শেষ করে দিলাম। ভালো থাকিস, আর অন্য কাউকে নিয়ে সুখে থাকতে পারলে আমাকে মাফ করে দিস। ইতি, তোর সাথে প্রতারণা করা বাজে অহংকারী মেয়ে। এটা বলে আমি এক বোতল বিষ খেয়ে ফেললাম। তারপর আমার সাথে কি হলো আমার আর মনে নেই। এদিকে আমি তাড়াহুড়ো করে বাসায় পৌঁছে দেখি মায়াপু তার রুমের মধ্যে শুয়ে আছে আর দরজার ফাঁক দিয়ে হালকা দেখা যাচ্ছে। আমি তাড়াতাড়ি করে মায়াপুর রুমে গেলাম। গিয়ে দেখলাম মায়াপুর মুখ দিয়ে ফেনা বের হচ্ছে আর দেখতে পেলাম একটা কাগজে তার হাতে। এটা খুলে দেখতে পেলাম মায়াপুর সুইসাইড নোট লেখা আছে। আর কি লিখেছে তা ওপরে জানতে পেরেছেন। এটা দেখে আমি চিৎকার করে কান্না করতে লাগলাম আর মায়াপুকে জড়িয়ে ধরে বলতে লাগলাম, কি করলে তুমি এটা? আমি একটু রাগ করে বলেছি আর তাই বলে তুমি এমন করবে? আমি পাগলের মতো চিৎকার করে কান্না করতে লাগলাম আর মায়াপুকে ঝাঁকাতে লাগলাম, কিন্তু মায়াপু ওঠে না। তারপর আমি তাড়াতাড়ি করে মায়াপুকে হসপিটালে নিয়ে গেলাম। মায়াপু আইসিইউতে ভর্তি করানো হয়েছে আর আমি আইসিইউর বাইরে দাঁড়িয়ে অযথায় কান্না করে যাচ্ছি। তারপর আমি চাচি আর আব্বু আম্মুকে বললাম মায়াপু সুইসাইড করেছে। তারপর ওনারাও বিয়ে থেকে সোজা হাসপাতালে চলে আসলো আর দেখলো আমি অঝরে কান্না করছি। তখন চাচি আমার কাছে এসে জিজ্ঞেস করলো, কি হয়েছে আমার মেয়ে? বলো বলো, কি হয়েছে আমার মেয়ে? আমার মেয়ে ঠিক আছে তো? আমার যেন মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছে না। তারপর আমি নিজেকে শান্ত করে বললাম, মায়া আপু আইসিইউতে আছে। এটা শুনে চাচি কান্না করতে করতে অজ্ঞান হয়ে যায়। আম্মু চাচিকে সান্ত্বনা দিচ্ছে। তখন চাচা এসে আমাকে জিজ্ঞেস করে, কেন করেছি আমার মেয়ে এমনটা? তুই কিছু জানিস? তখন আমি চাচাকে সব কথা বলে দিলাম। সব শুনে আমার আব্বু আমাকে মারতে আসলো। তখন চাচা আব্বুকে আটকে দিয়ে বলল, তুই ওকে মারতে চাচ্ছিস কেন? দোষ তো আমার মেয়ে করেছে, এতে তো আমি ওর কোনো ভুল দেখতে পাচ্ছি না। চাচার এই কথা শুনে আমি চাচাকে জড়িয়ে ধরে কান্না করে দিলাম। আমার কান্না দেখে চাচাও কান্না করে দিল। তখন চাচা আমাকে বলল, ভেঙে পড়িস না, ধৈর্য ধর আর আল্লাহকে ডাকতে থাক। আল্লাহ চাইলে তোর প্রিয় মানুষকে তোর কাছে ফিরিয়ে দেবে। এভাবে অনেকক্ষণ পার হয়ে যায়। আমি এখনও কান্না করে যাচ্ছি, আমার কান্না যেন থামছেই না। তারপর আমি পাশের একটা মসজিদে গিয়ে নামাজ পড়তে শুরু করলাম আর নামাজ পড়ে আল্লাহর কাছে 2 হাত তুলে মনজাত করে আল্লাহর কাছে মায়াপুর জন্য প্রাণ ভিক্ষে চাইলাম আর আল্লাহর কাছে অনেক কান্না করলাম। কান্না করতে করতে আমি মসজিদেই ঘুমিয়ে গেলাম। হঠাৎ স্বপ্ন দেখলাম মায়াপু আর বেছে নেই। এইটা দেখে আমি স্বপ্নের মধ্যে অনেক কান্না করেছি, এত পরিমাণ কান্না করছি যে আমি পুরো পাগল হয়ে গেছি। হঠাৎ চাচা এসে আমাকে ধাক্কা দিল আর আমি চাচাকে জড়িয়ে ধরে বললাম, চাচা মায়াপুর ঠিক আছে তো? মায়াপুর কিছু হয়নি তো? কি হলো চাচা, কথা বলছো না কেন? কথা বলো চাচা, চাচা কথা বলো। চাচা বলল, আরে পাগল, তোর মায়াপুর কিছুই হয়নি, আর হবেই বা কি করে? খাইছে তো খাইছে, ডেট ফেল ওষুধ খাইছে, আর ডেট ফেল ওষুধ খাওয়ার কারণে জাস্ট অজ্ঞান হয়ে গিয়েছে, আর কিছুই না। চাচার এমন কথা শুনে আমি হাসবো না কাঁদবো বুঝতে পারছি না। তারপর আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলাম। তারপর চাচার সাথে হসপিটালে চলে গেলাম। সবাই মায়ের সাথে দেখা করেছে, এখন শুধু আমার পালা।
তারপর আমি মায়াপুর সাথে দেখা করতে গেলাম, আর মায়াপু আমার দিক থেকে মুখ ফিরে নিল। তখন আমি বললাম, কি ম্যাডাম, এত ভাব ধরে লাভ নাই, খাইছেন তো ডেট ফেল ওষুধ, আবার ভাব লয় কি? এই শালা, আমি কি জানতাম নাকি যে ওইটা ডেট ফেল? জানলে কি ওইটা খাইতাম নাকি? বুঝি, এখন আর এত ভাব ধরে লাভ নেই। তখন মায়াপু বলতে শুরু করলো, কি বললি তুই? আমি ভাব ধরেছি? আচ্ছা ঠিক আছে, দাঁড়া, আমি এক্ষুনি আবার সুইসাইড করছি। এটা বলতেই আমি মায়াপুকে ঠাস করে একটা থাপ্পড় মেরে দিয়ে বুকে জড়িয়ে নিয়ে বলতে শুরু করলাম, আর একবার যদি এমন কথা বলেছিস তাহলে থাপ্পড় দিয়ে তোর সবগুলো দাঁত ফেলে দিব, ফাজিল মেয়ে কোথাকার। একটু না হয় রাগ করে বলেছি, তাই বলে সুইসাইড করতে হবে? তুই জানিস আমি তোকে কত ভালোবাসি, নিজে থেকে বেশি ভালোবাসি তোকে, আর তুই কি না আমাকে ছেড়ে? এমন কথা যদি আর একটাবার বলিস তাহলে আমার মরা মুখ দেখবি। তখন মায়াপু বলতে শুরু করলো, এই অসুস্থ শরীরেও তুমি আমাকে মারলে? আচ্ছা ঠিক আছে, আমি আর এমন করবো না, তোমাকে অনেক ভালোবাসবো, আমাকে ছেড়ে যেও না, আমি যে তোমাকে ছাড়া থাকতে পারবো না। এটা বলে আমি প্রিন্সকে জড়িয়ে ধরে কিস করতে লাগলাম। এক পর্যায়ে কিস করতে করতে আস্তে আস্তে কি যেন হয় আমার, আমি একটু বেশি, যাই হোক, তখন প্রিন্স আমাকে আটকে দিয়ে বলে, এই কি করছো এসব? তোমার কি মাথা ঠিক আছে? তুমি না অসুস্থ? অসুস্থ তো কি হয়েছে, আমার সুস্থ হওয়ার মেডিসিন তো তুমি, তাই তো আমি মেডিসিন দিচ্ছি। বলে মেডিসিন যদি না নিই তাহলে সুস্থ হবো কি করে? ও মা, তাই? আচ্ছা ঠিক আছে, তোমার যত মেডিসিন লাগে তুমি বিয়ের পর নিও, বাট এখন না। এভাবে খুনছুটি করতে করতে আজকের দিনটা পার হয়ে যায়। তারপর মায়াপুকে হাসপাতাল থেকে ছুটি দেয়, আর বাসায় এসে মায়াপু বায়না করতে শুরু করে যে সে আমাকে বিয়ে করবে, আর আজকের মধ্যেই যদি আমাদের বিয়ে না দেয় তাহলে মায়াপু হুমকি দেয় যে সে আবার কিছু একটা করে ফেলবে। আর এটা শুনে সবাই বাধ্য হয়ে আমাদের বিয়েটা পড়িয়ে দেয়। এখন আমি বাসের ঘরে দরজার সামনে দাঁড়িয়ে আছি, আর আমাকে আমার বন্ধু বান্ধবরা বাসের ঘরে ঠেলে দিয়ে বাড়ি থেকে দরজাটা আটকে দেয়। ভেতরে আসতেই মায়াপু আমাকে সালাম করতে আসলে আমি পাটা সরিয়ে নিয়ে মায়াপুকে বলতে শুরু করি, মায়াপু সরি, এখন তো তুমি আর আমার আপু না, এখন তো তুমি আমার বউ। তোমার স্থান আমার বুকে, আমার পায়ে না, আর আল্লাহ ব্যতীত কারো কাছে মাথা নত করতে হয় না। তারপর আমি মায়াপুকে বললাম, চলো আমরা উঁচু করে এসে নামাজ পড়ে নিই। তারপর আমরা দুজনে উঁচু করে এসে 2 রাকাত নফল নামাজ আদায় করে নিলাম। এরপর মায়াপু বলতে শুরু করলো, কি চান্দু, এখন কই পালাবা? তখন বলেছিলে যে বিয়ে হলে আমাকে সব কিছু দিবে, এখন তো আমি তোমার সব কিছু ভোগ করবো আর তোমাকে ধর্ষণ করব। ছি ছি ছি, কি বলো এসব? তুমি আমাকে ধর্ষণ করবে মানে? বলি, মেয়েরা কি ধর্ষণ করতে পারে? পারুক বা না পারুক সেটা আমার দেখার বিষয় না, আমি তোমাকে ধর্ষণ করবো, এটাই হচ্ছে মেন কথা। একটা কথা কি জানো, আলুর উপর দাও পড়ুক আর দায়ের উপর আলু, কাটবে কিন্তু আলুই। কি পাঠক ভাইয়েরা, বুঝতে পারলো না তো? সেটা পরে দেখা যাবে, এখন আমি কি করতে পারি না পারি সেটা আমি তোমাকে দেখাচ্ছি। এটা বলে আমি প্রিন্সের উপরে ঝাঁপিয়ে পড়লাম আর ওর চিরহরণ করতে লাগলাম, যাকে বলে মেয়ে হয়ে একটা ছেলেকে ধর্ষণ করা। এভাবে মায়া আমার উপর জোরপূর্বক আমার মতো পিচ্ছি ছেলেটাকে ধর্ষণ করতে লাগলো। আর ওইদিকে রায়হান আর রুমারও বিয়ে হয়ে গেছে, আর নীলারও বিয়ে হয়ে গেছে। কেননা নিলয় প্রতিষ্ঠিত হয়ে নীলার হাত ওর বাবার কাছে চাইতে গেলে নীলা ওর বাবাকে বুঝে শুনিয়ে রাজি করায়, আর ওর বাবাও রাজি হয়ে যায়, আর ওদেরও বিয়ে হয়ে যায়। আর এইদিকে তো কী হচ্ছে সেটা তো আপনারা বুঝতেই পারছেন। বাকিটা না হয় ইতিহাসে থাক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা বাই বাই, হ্যাভ ফান, খোদা হাফেজ।